আজকের আমরা সলিউশন কেমিস্ট্রির কিছু কোয়ালিটেটিভ প্রপার্টি নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমেই যেটা পড়ছে সেটা হচ্ছে অসমোটিক প্রেসার, যাকে আমরা পাই অক্ষর দ্বারা প্রকাশ করে থাকি। এখন এই অসমোটিক প্রেসারে যাওয়ার আগে আমরা অসমোসিস বা অভিস্রাবণ এই যে বিষয়টা এটা একটু জেনে নেব। যদিও খুব সহজ জিনিস অভিস্রাবণ জিনিসটা, সেটা কি না, দুটি ভিন্ন গাঢ়ত্বের যে দ্রবণ তাদেরকে যদি আমরা একটা অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করে রাখি তাহলে দেখব নিম্ন গাঢ়ত্বের দ্রবণ থেকে উচ্চ গাঢ়ত্বের দ্রবণের দিকে এটা হচ্ছে অর্ধবেদ্য পর্দা, বা যাকে আমরা বলছি কি সেমি পারমিয়েবল মেমব্রেন। আচ্ছা, এটাকে আমরা রাখছি ডাইলুট সলিউশন বা পিওর সলভেন্ট, আর এটাকে আমরা দিচ্ছি কনসেন্ট্রেটেড এটা হচ্ছে গাঢ় দ্রবণ, এদিকেরটা হচ্ছে কনসেন্ট্রেটেড সলিউশন। তাহলে আমরা কি দেখব না, এই লঘু দ্রবণ থেকে বা পিওর সলভেন্ট থেকে গাঢ় দ্রবণের দিকে আমরা দেখব সলিউট পার্টিকেলগুলো কে যাচ্ছে না, সলভেন্ট পার্টিকেল বা যাকে বলছি দ্রাবক, এবং তারা যাচ্ছে কি স্বতঃস্ফূর্তভাবে, এদিক থেকে এদিকে যাচ্ছে কি স্বতঃস্ফূর্তভাবে যাচ্ছে এই অর্ধবেদ্য পর্দার মধ্যে দিয়ে। কারণ অর্ধবেদ্য পর্দা কেবলমাত্র দ্রাবকের যে কণাগুলো তাকেই যেতে দেয়, কিন্তু দ্রাবক কণা বা আর কাউকে কিন্তু যেতে দেবে না তার মধ্যে দিয়ে। আর আমরা কি দেখছি না, ডাইলুট সলিউশন থেকে কি যাচ্ছি কনসেন্ট্রেটেড সলিউশনের দিকে দ্রাবক যাচ্ছে। এই যে ঘটনা এটাকে আমরা বলছি কি অসমোসিস। যেমন একটা সহজ এক্সাম্পল বলি, দেখো সারা রাত্রি যদি একটা কিশমিশকে জলে তোমরা ডুবিয়ে রাখো তাহলে দেখবে সকালবেলা সেই কিশমিশটা ফুলে গিয়েছে। তার কারণটা কি, কিশমিশের ভেতরে যে কার্বোহাইড্রেট বা ধরো গ্লুকোজের যে সলিউশনটা রয়েছে সেটা কি কনসেন্ট্রেটেড, তার বাইরে যে জলটা রয়েছে সেটা কি ডাইলুট সলিউশন। তার মানে কিশমিশের ভেতরে ডাইলুট সলিউশনটা ঢুকে গেছে। যেমন ধরো এক্সাম্পল আমি তোমাদের দিচ্ছি, দেখো আমি এখানে এই একটা বিকারে সারা রাত্রি দুটো কিশমিশকে রেখেছি, আর এখানে দেখো একটা টেস্ট টিউব নিয়েছি। এই টেস্ট টিউবের মধ্যে দেখো আমার হাতে দুটো কিশমিশ রয়েছে। এই দুটো কিশমিশ দেখো, এই একটা দিলাম আর একটা দিলাম, দেখো দুটো ঢুকে গেছে। কিন্তু আমি যদি এই বিকারের কিশমিশটাকে এখানে প্রবেশ করাতে চাই তাহলে দেখো এ কিন্তু ঢুকছে না, অর্থাৎ এ কিন্তু ফুলে গিয়েছে, অথচ নিচে দেখো দুটো কিশমিশ ঢুকে গিয়েছে, তাই না? একে ওভারনাইট রেখেছি বলে। তার মানে আমরা কি দেখলাম, অসমোসিসটা কি ঘটছে না, অসমোসিসে ঘটছে হচ্ছে যদি আমার কিশমিশটাকে এরকম রাখি তাহলে এর বাইরে যদি আমরা জল রাখি তাহলে বাইরের জলের গাঢ়ত্ব কম, এর ভেতরের গাঢ়ত্বটা বেশি, ফলে জল ভেতরে প্রবেশ করছে, যার ফলে কিশমিশটা কিন্তু এরকম ফুলে যাচ্ছে। ক্লিয়ার হচ্ছে? এখন এই কিশমিশকে যদি আমরা কনসেন্ট্রেটেড NaCl দ্রবণে রাখি তাহলে দেখব এই কিশমিশটাই আবার কি হয়েছে, এরকম চুপসে গেছে। তার কারণটা কি, বাইরের গাঢ়ত্বটা কনসেন্ট্রেটেড NaCl রাখলে তার গাঢ়ত্বটা বেশি, আর কনসেন্ট্রেটেড HCl তার গাঢ়ত্বটা কম হয়ে যাচ্ছে, আর তার গাঢ়ত্বটা বেশি হয়ে যাচ্ছে, আর এর গাঢ়ত্বটা কি তখন কম হয়ে যাচ্ছে, তাহলে এর থেকে জল তখন বেরিয়ে যাবে। ঠিক আছে? যেমনটা ঠিক এই গ্রীষ্মকালের সময় আমরা দেখবে আমের আচার করি না, আমের আচারে দেখবে আমের সাথে নুন মিশিয়ে রাখা হয়। তার কারণটা কি না, নুন হচ্ছে কনসেন্ট্রেটেড সলিউশন, ফলে আমের ভেতর থেকে জলীয় অংশ বাইরে বেরিয়ে আসে, আর জল না থাকলে ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল যে অ্যাটাকগুলো, অর্থাৎ ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাসের কারণে যদি আচারটা নষ্ট হয়ে যেতে পারতো সেটা কিন্তু আর নষ্ট হবে না। কারণ ব্যাকটেরিয়া এবং ভাইরাস কী চায়, ওয়াটার চায়, ওয়াটারেই এদের বংশবৃদ্ধিটা ঘটে, ভাইরাস তো আর নয়, ভাইরাস কেবলমাত্র এয়ারে। যাই হোক, বোঝা যাচ্ছে, এই কারণে আমরা নুন দিয়ে থাকি। যাই হোক, এই যে ঘটনা, এই ঘটনাটাকে তাহলে আমরা কি বলছি, অসমোসিস। এরপরে যেটা আমরা আসছি, আচ্ছা কিছু অর্ধবেদ্য পর্দা, আমরা ন্যাচারাল অর্ধবেদ্য পর্দা কি আমাদের হিউম্যান মেমব্রেন হতে পারে, উদ্ভিদের সেল মেমব্রেন হতে পারে, মাছের পটকা হতে পারে, পিগ মেমব্রেন হতে পারে। আর যদি কৃত্রিমভাবে তৈরি অর্ধবেদ্য পর্দার কথা বলো তাহলে কপার ফেরোসায়ানাইড, সেটা কি না Cu2FeCN6, এটা একটা আছে, আর এটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট CA3PO4
হোল টু, এই দুটো আমরা এই অর্ধবেদ্য পর্দা বা সেমি পারমিয়েবল মেমব্রেন হিসেবে ব্যবহার করতে পারি। যাই হোক, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে অসমোটিক প্রেসার। অসমোটিক প্রেসার কি বলছে না, ধরো কল্পনা করে নাও এই অসমোসিস প্রক্রিয়াটা ঘটছে, এখন এর উপরে আমি একটা পিস্টন দিয়েছি, যে পিস্টনে বাইরে থেকে আমি একটা প্রেসার, এক্সটার্নাল প্রেসার ক্রিয়েট করছি। যে এক্সটার্নাল প্রেসার ক্রিয়েট করার জন্য এই যে এদিক থেকে দ্রাবক এদিকে যাচ্ছিল সেটা যাওয়াটা বন্ধ হয়ে গেছে। ক্লিয়ার? তার মানে এই বাহ্যিক চাপের প্রভাবেই কি বন্ধ হয়ে গেল, অসমোসিস প্রক্রিয়াটা বন্ধ হয়ে গেল। তখন এই যে চাপটা, এটাকেই আমরা বলবো কি অসমোটিক প্রেসার বা অভিস্রাবণ চাপ। অর্থাৎ একটি নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রবণের উপরে যে চাপের প্রভাবে দ্রবণের অসমোসিস প্রক্রিয়া অর্থাৎ অভিস্রাবণ প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায়, সেই নির্দিষ্ট উষ্ণতায় চাপকেই ওই দ্রবণের কি বলা হয়, অসমোটিক প্রেসার বলা হয়, অর্থাৎ অভিস্রাবণ চাপ বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, এখানে দেখো আমি যদি আরও বেশি প্রেসার দিই, অর্থাৎ অসমোটিক প্রেসারে নিয়ে গেলে কি হয়ে গেল না, অসমোসিস প্রক্রিয়াটা বন্ধ হয়ে গেল। এখন তার থেকে যদি বেশি আমি যদি এক্সটার্নাল প্রেসার দেই, পি এক্সটার্নাল ধরো 2 দিলাম, পি এক্সটার্নাল 2, পি এক্সটার্নাল এখানে 1 দিচ্ছিলাম, যেটাকে আমরা বলছি কি অসমোটিক প্রেসার, পি এক্সটার্নাল 2 দিলাম, যেটা কি অসমোটিক প্রেসারের থেকে বেশি, অর্থাৎ পি এক্সটার্নাল 2 গ্রেটার দ্যান পাই। তাহলে কি ঘটবে? তাহলে ঘটবে কনসেন্ট্রেটেড সলিউশন থেকে লঘু সলিউশনের দিকে দ্রাবক কণা যাচ্ছে, আর এটাকেই আমরা বলে থাকি রিভার্স অসমোসিস। এটাকেই আমরা বলছি কি রিভার্স অসমোসিস, যাকে সংক্ষেপে বলা হয় আরও। যেমনটা দেখো এই যে ওয়াটার পিউরিফায়ার বলা হয় না, আরও ওয়াটার বলা হয় না, এই আরও ওয়াটার হচ্ছে ঠিক একই রকম এই রিভার্স অসমোসিস প্রক্রিয়াটাকে কাজে লাগানো হচ্ছে, যেখানে কি বল প্রয়োগের দ্বারা কনসেন্ট্রেটেড এবং দূষিত যে পদার্থ রয়েছে সেই পদার্থ থেকে আমরা কি করছি, পিওর মানে ড্রিঙ্কিং ওয়াটার তৈরি করছি। ক্লিয়ার? যাতে কি হয়, এই রকম একটা কিন্তু সেমি পারমিয়েবল মেমব্রেন থাকে। এই মেমব্রেনটা কিন্তু খুব ভালো হতে হবে, যেখানে কিন্তু কেবলমাত্র সলভেন্ট পার্টিকেলগুলো যাবে, কিন্তু কোনো ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বলো বা আর্সেনিক, লেড, এই ধরনের যে মিনারেলসগুলো, এদের তো আকার তো আরও বেশি হয় সলভেন্টের থেকে, সুতরাং এরা কিন্তু যেতে পারে না। তাহলে এই রিভার্স অসমোসিস প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ কী করলাম, অসমোটিক প্রেসারের থেকে বেশি চাপ দিয়ে দিলাম, তখন কি দেখলাম, গাঢ় দ্রবণ থেকে লঘু দ্রবণের দিকে দ্রাবক কণাগুলো যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, অসমোসিস প্রক্রিয়া আমরা দেখলাম কি লঘু থেকে গাঢ়র দিকে যাচ্ছে, কেন এটা ঘটছে, লঘু থেকে গাঢ়র দিকে কেন যাচ্ছে? এর প্রশ্ন আমরা থার্মোডাইনামিক পয়েন্ট অফ ভিউ থেকে দিতে পারি। থার্মোডাইনামিক পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কি বলি না, থার্মোডাইনামিক পয়েন্ট অফ ভিউ থেকে এর পেছনে যে দায়ী সেটাকে আমরা বলছি কেমিক্যাল পোটেনশিয়াল। পোটেনশিয়াল যাকে আমরা বলে থাকি মিউ দ্বারা। এই মিউ সমান ডেল জি বাই ডেল এন, যেখানে জিটাকে আমরা বলছি কি গিবস ফ্রি এনার্জি, গিবসের মুক্ত শক্তির পরিবর্তন, আর ডেল এন হচ্ছে কম্পোনেন্ট অফ দ্য সলিউশন। ক্লিয়ার? এখন বারবার বা আমরা এটা সবসময় বলি যে পিওর সলভেন্ট বা লিকুইড ডাইলুট সলভেন্টের ক্ষেত্রে যে মিউ সেটাকে যদি আমরা 0 ধরি, আর কনসেন্ট্রেটেড সলিউশন তার জন্য যে মিউ অর্থাৎ কেমিক্যাল পোটেনশিয়াল সেটাকে যদি আমরা এস ধরি, সলিউশন ফর এস, তাহলে এইটা সব সময়ের জন্য বেশি হবে। পিওর সলভেন্ট বা ডাইলুট সলিউশনের ক্ষেত্রে কেমিক্যাল পোটেনশিয়াল কনসেন্ট্রেটেড সলিউশনের কেমিক্যাল পোটেনশিয়াল অপেক্ষা সবচেয়ে বেশি, এবং সেই কারণেই উচ্চ কেমিক্যাল পোটেনশিয়াল থেকে নিম্ন কেমিক্যাল পোটেনশিয়ালের দিকে দ্রাবক কণার গতিশীলতা আমরা দেখতে পাই। যেমনটা ঠিক উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে তাপের প্রবাহ, উচ্চ উচ্চতার জল থেকে নিম্ন উচ্চতার দিকে জলের প্রবাহ, ঠিক এইরকমভাবে কেমিক্যাল পোটেনশিয়াল যার বেশি অর্থাৎ এর বেশি এদিক থেকে এদিকে যাচ্ছে। এটা একটা পয়েন্ট অফ ভিউ। এছাড়াও আমরা ভেপার প্রেসারের কনসেপ্টটা দিয়েও এই অসমোসিস প্রক্রিয়াটাকে ব্যাখ্যা করতে পারি। সেটা কি না, পিওর সলভেন্টের ক্ষেত্রে কিন্তু ভেপার প্রেসারটা বেশি থাকে। তার কারণটা কি দেখো, তার কারণটা হচ্ছে এখানে যে সলভেন্ট পার্টিকেলগুলো রয়েছে সেগুলো যদি উপরে চলে যায় অর্থাৎ গ্যাসিয়াস ফেজে যায়, সেটাই তো দেবে ভেপার প্রেসার, তাই না? ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে দেখো এই যে পার্টিকেলগুলো এর সংখ্যা কিন্তু কম, কারণ কি এর মাঝখানে সলিউট পার্টিকেল রয়েছে। সলিউট পার্টিকেল কারণটা কি, এর গাঢ়ত্বটা বেশি, তার ফলে এখান থেকে কম সংখ্যক সলভেন্ট পার্টিকেল উপরে যাচ্ছে, ফলে এর ভেপার প্রেসার কম, কিন্তু এখান থেকে বেশি সংখ্যক সলভেন্ট পার্টিকেল উপরে যাচ্ছে, ফলে এর ভেপার প্রেসার বেশি। তাহলে এর চাপ বেশি, এর চাপ কম, তাহলে সেই নিরিখেও অসমোসিস প্রক্রিয়া কোন দিক থেকে ঘটছে, উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে ঘটছে। ক্লিয়ার হচ্ছে? যাই হোক, এবারে আমরা যাব এই অসমোটিক প্রেসারকে গণনা করব, ক্যালকুলেট করব। ঠিক আছে? অসমোটিক প্রেসার আমরা কিভাবে গণনা করে থাকি না, অসমোটিক প্রেসার আমরা গণনা করে থাকি, দেখো
1 নম্বর যেটা ফর্মুলা, যেটাকে তোমাদের বইতে দেওয়া আছে ভ্যান টপের অসমোটিক প্রেসার সংক্রান্ত সূত্র, সেখানে 3টে সূত্র দেওয়া আছে। যাই হোক, প্রথম সূত্রে যাচ্ছি, পাই ডিরেক্টলি প্রপোর্শনাল কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন হোয়েন টি রিমেন কনস্ট্যান্ট। অর্থাৎ সলিউশনের অ্যাবসোলিউট টেম্পারেচার টি যদি ধ্রুবক থাকে, অপরিবর্তনীয় থাকে, তাহলে অসমোটিক প্রেসার পাই গাঢ়ত্বের সাথে একদম সরাসরি সমানুপাতিক। গাঢ়ত্ব বাড়লে অসমোটিক প্রেসার বাড়বে, গাঢ়ত্ব কমলে অসমোটিক প্রেসার কমবে। এটাকে আমরা এরকমভাবেও লিখতে পারি N/V, যেখানে এনটাকে বলছি নাম্বার অফ মোলস আর ভিটাকে বলছি ভলিউম অফ সলিউশন, অর্থাৎ নাম্বার অফ পার্টিকেলস প্রেজেন্ট পার ইউনিট ভলিউম, N/V, তাই না? সেটাকেই আমরা বলছি কি গাঢ়ত্ব। 2 নম্বর আমরা বলছি পাই ডিরেক্টলি প্রপোর্শনাল অ্যাবসোলিউট টেম্পারেচার হোয়েন সি রিমেন কনস্ট্যান্ট। অর্থাৎ সলিউশনের গাঢ়ত্ব যদি ধ্রুবক থাকে, তাহলে অসমোটিক প্রেসার অ্যাবসোলিউট টেম্পারেচারের সাথে কি সমানুপাতিক। এখন এই দুটোকে ইকুয়েট করে আমরা কি পাই? পাই পাই সমানুপাতিক সিটি। এখন সমানুপাতিক ধ্রুবকটা উঠে গেলে পাই সমান কে সি টি। এখন এই সলিউশনটা যখন ডাইলিউট হবে এবং আইডিয়ালের ন্যায় বিহেভ করবে, তখন এই কেটাকেই আমরা বলে থাকি পাই ইকুয়ালস টু সি আর টি। অর্থাৎ এই কেটাকে আমরা রিপ্লেস করলাম কাকে দিয়ে? আর দিয়ে রিপ্লেস করলাম। এই আরটাকে বলছে কি সার্বজনীন গ্যাস ধ্রুবক। অর্থাৎ আইডিয়াল গ্যাসের জন্য আর এর যা ভ্যালু, এর ক্ষেত্রেও ঠিক তাই ভ্যালু। ক্লিয়ার হচ্ছে? অর্থাৎ এই যে ইকুয়েশান, এই ইকুয়েশানটা থেকে আমরা কিন্তু কি করতে পারি না, পাইয়ের ভ্যালু ক্যালকুলেট করতে পারি। যদিও আমার মতে তোমাদের কিন্তু এই ইকুয়েশানটা খুব সহজ হবে, যেটা কি N/V আর টি। দেখো এখান থেকে আমরা পাচ্ছি কি N/V, এখানে পাইটাকে যদি আমরা পি বলি, অর্থাৎ পাইটাকে যদি পি দ্বারা প্রকাশ করে থাকি, তাহলে দেখো PV ইকুয়ালস টু NRT, অর্থাৎ আইডিয়াল গ্যাস ইকুয়েশানও পেয়ে যাচ্ছি আমরা। যাই হোক, আইডিয়াল গ্যাস ইকুয়েশানে যাচ্ছি না আমরা। তাহলে এই যে অসমোটিক প্রেসার এবং N/V, আচ্ছা এটা এই যে এনটা, এটা কিন্তু সবসময় মনে রাখবে অবজার্ভ মোল, ঠিক আছে? অবজার্ভ মোল। তার কারণটা কি? দেখো আমরা আগের দিন দেখেছিলাম ভ্যান টপ ফ্যাক্টর I ইকুয়ালস টু মোলার মাস থিওরিটিক্যাল বাই মোলার মাস অবজার্ভ, দ্যাট ইজ ইকুয়ালস টু নাম্বার অফ মোল অবজার্ভ ইকুয়ালস টু নাম্বার অফ মোলস থিওরিটিক্যাল। তার মানে নাম্বার অফ মোল অবজার্ভ ইকুয়ালস টু I ইন্টু নাম্বার অফ মোলস থিওরিটিক্যাল। তার কারণটা কি? দেখো আমি যদি 1 মোল NaCl দেই, এটাকে আমরা বলছি কি থিওরিটিক্যালি 1 মোল দিয়েছি, কিন্তু এক্সপেরিমেন্টালি বা অবজার্ভ আমি কি দেখব 2 মোল। তার কারণটা কি Na+Cl- হয়ে যাচ্ছে, অর্থাৎ দ্রবণে তো 2 মোল থাকবে, কিন্তু আমরা থিওরিটিক্যালি কী পাবো 1 মোল। এই কারণে কি তার সাথে ভ্যান টপ ফ্যাক্টর পেয়ে গেলে অবজার্ভ। তার মানে এই যে এনটা, এটাকে আমরা বলবো কি অবজার্ভ মোল, ঠিক আছে? বা যদি থিওরিটিক্যাল লিখতে চাও তাহলে I করে দিলে কি হয়ে যাবে? হয়ে গেল, একই কাজ। ক্লিয়ার? এরপরে যাব আমরা এই পাইয়ের একক। আচ্ছা, পাইয়ের এককে আমরা 2 রকমভাবে প্রকাশ করতে পারি। আচ্ছা, এটা করে নিয়েছো আশা করি তোমরা। দেখো প্রথমে আমরা যাচ্ছি CGS-এ যদি যাই, তাহলে পাই যদি আমরা ATM এককে প্রকাশ করতে চাই, তাহলে প্রথমেই বলি ভি সমান কিন্তু আমাদের নিয়ে যেতে হবে লিটার। ভি সমান কি লিটারে নিয়ে যেতে হবে। আচ্ছা, আর ভি সমান লিটার হয়ে গেল। টি সমান দেখো কেলভিন এককে রাখবো, আর আর এর যে ভ্যালুটা রাখবো সেটা হচ্ছে 0.082 লিটার ATM মোল পার কেলভিন, যেখানে আমরা এটাকে লিখতে পারি 1/12, মানে কাছাকাছি যায়, ঠিক আছে? যখন আমরা কি পাচ্ছি পাই সমান ATM, এটা একটা গেল। আরেকটা হচ্ছে পাই সমান SI পদ্ধতিতে যদি আমরা করতে চাই, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার, বা বলতে পারি কি পাস্কাল বলতে পারি। তাহলে তখন কিন্তু ভি সমান হচ্ছে মিটার কিউব। সেখানে আমরা জানি কি 1 মিটার কিউব সমান 1000 লিটার। আর আমরা টিটাকে করব, টিটাকে তো সবসময়ের জন্য কেলভিন এককে করব, আর আরের ভ্যালু তখন 8.314 জুল পার মোল কেলভিন, অথবা আমরা সংক্ষেপে এটাকে দিতে পারি 25/3। ক্লিয়ার হয়েছে? তাহলে
এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা খুব সহজেই এই পায়ের ভ্যালুটা বের করতে পারি। আচ্ছা, এছাড়াও দেখো আমরা এতেও জানি 1 ATM সমান 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, অথবা 1 বার সমান 10⁵ পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার। অর্থাৎ সিজিএস বা এসআই ইউনিটে কনভার্ট করাটা তোমাদের কাছে কোনো ব্যাপার না, খুব সহজ। শুধু কি আমাদের এগুলো জাস্ট মনে রাখতে হবে, তাই না? এগুলো একটু মনে রাখলেই হবে। এবারে কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম করে নেওয়াই যেতে পারে, তাই না? শুধু মাথায় খেয়াল রাখবে এই ইউনিটটা এই মানে কোথা থেকে কোথায় ট্রান্সফার করতে হবে, সেটা রাখলেই ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো হয়ে নির্ণয় করো। তাহলে দেখো আমরা দুটো প্রবলেমে চলে এসেছি। একটা কি 180 গ্রাম গ্লুকোজ 27°C উষ্ণতায় জলে দ্রবীভূত করে 5 লিটার একটা দ্রবণ তৈরি করেছে। তাহলে প্রথমেই আমরা করে নেবো নাম্বার অফ মোল ইকুয়ালস টু 180/180 গ্লুকোজ, দ্যাট ইজ ইকুয়ালস টু 1 আর 27°C উষ্ণতা, তার মানে আমরা কি পেতে পারি, T ইকুয়ালস টু 300 কেলভিন। আচ্ছা, আর দেখো ভলিউম হচ্ছে 5 লিটার, তার মানে আমরা যে অভিস্রাবণ চাপের যে ফর্মুলা সেটা কি পাই ইকুয়ালস টু N/V আর টি। দেখো তাহলে যদি বসাই N এর মান কত 1, V কত 5, আর এর কত 1/12 ইন্টু 300, দ্যাট ইজ ইকুয়ালস টু দেখো 5 ATM। ঠিক আছে, তাহলে 5 ATM, দেখো খুব ইজি। আচ্ছা, তারপরে একটা চলে এসেছি দেখো আমরা, সেটা কি না 58.5 গ্রাম NaCl জলে দ্রবীভূত করলে এই 5 লিটারই করছি আমি, খুব সহজ ইজি প্রবলেম। তাহলে এখানেও N ইকুয়ালস টু কত 58.5, দ্যাট ইজ ইকুয়ালস টু 1, আর কি পাচ্ছি না T ইকুয়ালস টু দেখো 27°C উষ্ণতা, T ইকুয়ালস টু 300 কেলভিন আমি বলে দিচ্ছি। তাহলে T ইকুয়ালস টু 300 কেলভিন, তাহলে আর V ইকুয়ালস টু 5 লিটার। তাহলে এখান থেকে আমরা পাই ইকুয়ালস টু N। আচ্ছা, এইখানে ভেবে দেখো এই যে এনটা এটা কিন্তু থিওরিটিক্যাল, তাই না? কিন্তু আমরা এখানে যেটা লিখবো, আগেই বলেছিলাম কি থিওরিটিক্যাল সমান কি, এখানে যেটা লিখবো সেটা কি অবজার্ভ সমান কি থিওরিটিক্যাল ভ্যালু ইন্টু আই। তার মানে এটা থিওরিটিক্যাল ভ্যালু বাই ভলিউম মানে N ইন্টু আমরা কী পাবো RT ইন্টু আই। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি যেটা 1/5 ইন্টু 1/12 ইন্টু 300 ইন্টু 2, দ্যাট ইজ ইকুয়ালস টু 10 ATM। ক্লিয়ার আছে? তার মানে দেখো আমরা গ্লুকোজের ক্ষেত্রে কিন্তু আই ভ্যালু আর বসায়নি, তার কারণটা কি আই ভ্যালু কত গ্লুকোজের 1, কিন্তু NaCl এর ক্ষেত্রে কিন্তু আই ভ্যালুটা কি হচ্ছে 1 হচ্ছে না। আচ্ছা, এবার দেখো যদি আমরা এই দুটো সলিউশনের মিক্সিং করিয়ে নিই, হ্যাঁ ধরো একই সঙ্গে দুটো সলিউশনের মিক্সিং করা আছে, তাহলে আমরা কিভাবে পাই নির্ণয় করবো? তাহলে পাই নির্ণয় করা খুব সহজই পাই। পাই টোটাল ইকুয়ালস টু কি পাই 1 প্লাস পাই 2, অর্থাৎ দেখো এই দ্রবণটার আমি পাই 1 কত পেয়েছিলাম 5 ATM, আর এটার কত পাচ্ছি 10 ATM, তাহলে দুটোকে যোগ করে ফেললাম, তাহলে কত হলো 15 ATM। তাহলে এটা করতে পারি যেমনটা ঠিক আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্রে করেছিলাম, এটা একটা ফর্মুলা রয়েছে। আর না হলে আর একটা হচ্ছে পাই টোটাল ইকুয়ালস টু N1 ইন্টু I1 প্লাস N2 ইন্টু I2 বাই V, সেটার সাথে কি করব আমরা RT করব, যেখানে এই N1 এবং N2টা কি থিওরিটিক্যাল ভ্যালু। ঠিক আছে, তাহলে বা অবজার্ভ ভ্যালু যদি একেবারে ডাইরেক্ট লিখে দিই তাহলে আর I2 দেওয়ার দরকার হয় না, তাই না? তাহলে এখান থেকে আমরা করতে পারি কি, দেখো আমি উপরের ফর্মুলাটা তো করছি না, কারণ দেখো পাই 1 পাই 2 তো যোগ করলেই 15 ATM হয়ে যাবে। তাহলে এটা দেখো 180 গ্রাম নিয়েছিলাম গ্লুকোজ, তারপরে নাম্বার অফ মোল 1, ভ্যান্ট অফ ফ্যাক্টর 1 প্লাস এটার ছিল কি নাম্বার অফ মোল 1 ইন্টু ভ্যান্ট অফ ফ্যাক্টর 2 বাই ভি কত বেরিয়েছিলাম আমরা 5 লিটার সলিউশন করেছিলাম, তাহলে 5 ইন্টু 1/12 ইন্টু 300, দ্যাট ইজ ইকুয়ালস টু দেখো 15 ATM। ঠিক আছে, তার মানে খুব সহজ। অর্থাৎ তোমাকে বলে দিল কি না 27°C উষ্ণতায় 180 গ্রাম গ্লুকোজ ও 58.5 গ্রাম NaCl যোগ করে আমরা 5 লিটার একটা দ্রবণ প্রস্তুত করেছি, তাহলে তার অসমোটিক প্রেশার। তাহলে তুমি দুটো পদ্ধতিতে করতে পারো, একই অসমোটিক প্রেশারে যোগ করে দুটো পৃথকভাবে বের করে যোগ করলে, অথবা তুমি একদম ডাইরেক্ট এই ফর্মুলাতে ফেলে দিলে, তাহলে এখান থেকে তুমি পেতে পারো। ঠিক আছে।